ওকে, বিষয়টা হচ্ছে আমরা যে নিয়মের অঙ্ক করব, নিয়মটার নাম হচ্ছে রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্টের বাংলা মিনিং কি? প্রতিস্থাপন। রাইট। তো প্রতিস্থাপনটা কি জিনিস? আমরা 9 প্রতিস্থাপনের অঙ্ক করতাম না? বজ্রগুণন, প্রতিস্থাপন, এরকম অঙ্ক করতাম না? তো ওই প্রতিস্থাপন বলেন না আবার, ঠিক আছে? তো আমরা সোজা বাংলায় বুঝি। মনে করেন আমার একটা পড়ার টেবিল আছে, তো পড়ার টেবিলটা অনেক দিনের পুরনো, একটা পায়া দেখা গেল ভেঙে গেছে। তো আমি কি করব, ওই জায়গাটায় আমি আর একটা টেবিল মানে ওইটা চেঞ্জ করে আর একটা নিয়ে আসবো। তো যেটা চেঞ্জ করে আরেকটা নিয়ে আসবো বা তৈরি করব, একটু উন্নত মানের হতে পারে, কিন্তু তার মানে এই না যে আমি টেবিলের জায়গায় ড্রেসিং টেবিল নিয়ে আসবো, পড়ার টেবিল নিয়ে আসবো। কথা কি ক্লিয়ার? এই যে পড়ার টেবিলের জায়গায় পড়ার টেবিল নিচ্ছি, এটাই হলো রিপ্লেসমেন্ট। কথা কি ক্লিয়ার? তো এই রিপ্লেসমেন্টে আমাদের করণীয় বিষয়গুলো কি কি থাকে এবং আমার কি কি তথ্য জানতে হয় সেটা একটু ক্লিয়ার করি। তো আমাদের এখানে করণীয় বিষয় হলো 1 নম্বরে এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট। মানে এই যে বললাম নতুন একটা টেবিল আমি কিনবো, তো ওই নতুন টেবিলের এস্টিমেটেড কস্ট মানে আনুমানিক মূল্য বের করতে হবে, যে আমি টেবিলটা চেঞ্জ করতে চাই, তো নতুন একটা কিনতে আমার কত টাকা ব্যয় হবে বা তৈরি করতে কত টাকা ব্যয় হবে। তো এইটাকে বলা এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট। এইটা করণীয় বিষয়ের 1 নম্বরে। মাঝে মাঝে এই এস্টিমেটেড কস্টের টাকাটা অঙ্কের সরাসরি দেওয়া থাকে, যখন দেওয়া থাকবে তখন আমরা এই ওয়ার্কিংটা করব না, মানে ওই 1 নম্বরটা করব না। কিন্তু যখন দেওয়া থাকবে না তখন অবশ্যই এটা 1 নম্বরেই করে নিতে হবে। কথা কি ক্লিয়ার? 2, অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। 3, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। 4, জার্নাল। আর 5 হলো লেজার করতে হবে। লেজার কয়টা? 2টা লেজার, একটা হচ্ছে নিউ অ্যাসেট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট। এই সর্বসাকুল্যে আমার 5টা করণীয় বিষয়। তো যদি আমাকে রিকোয়ারমেন্ট বলে জার্নাল করেন, মানে 5 নম্বরটা বলে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত সবই ওয়ার্কিং। সবই কি ওয়ার্কিং? রাইট। যদি জার্নাল বলে তাহলে 1 থেকে 3 পর্যন্ত ওয়ার্কিং, সেক্ষেত্রে আর পাস করা লাগবে না। ঠিক আছে? ওকে। তো এইখানে আমি রুলস লিখেছি 2 নম্বরের জন্য, ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট। অ্যামাউন্ট চার্জ টু রেভিনিউ অ্যাকাউন্ট সূত্র কি? এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট থেকে মাইনাস করব ইউজ অফ ম্যাটেরিয়ালস আর সেল অফ ম্যাটেরিয়ালস। এই যে দুটো এন্ট্রি আমি কি করব, মাইনাস করব। কোন জায়গা থেকে? এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট থেকে। তাহলে এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট যদি অঙ্কে না থাকে, তাহলে 1 নম্বরে যদি বের না করি, তাহলে কি 2 নম্বর কাজটা করতে পারবো আমরা? না, 1 নম্বর তো বের করতে হবে। রাইট। এই জন্য আমরা 1 নম্বর অলওয়েজ আগে করে নিব। এখন ওইটা কিভাবে বের করবো তার কিন্তু কোনো সূত্র আমি লিখি নাই। এইটা আমার অঙ্কের বিভিন্ন ক্যাটাগরির তথ্য থাকবে, সেই তথ্যের উপর নির্ভর করে আমাকে ওই 1 নম্বরটা করতে হবে। তো 2 নম্বর লিখলাম। এবার আসি 3 নম্বর, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ। অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজের সূত্র কি? অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট মাইনাস এস্টিমেটেড কস্ট অফ নিউ। তার মানে আমি যে নতুন অ্যাসেটটা নির্মাণ করব বা কিনবো, তার প্রকৃত ব্যয় কত টাকা বা প্রকৃত খরচ কত টাকা বা প্রকৃত মূল্য কত টাকা, সেইটা আমরা লিখবো। ওখান থেকে লেস করবো এস্টিমেটেড কস্ট অফ নিউ। তার মানে ওই দেখেন, ওই সেই 1 নম্বর, সেই 1 নম্বর কিন্তু এখন লাগবে। এখানে বিষয়টা আমি 1 নম্বর ছাড়া 2, 3 করতেই পারবো। তো যদি কখনো 1 নম্বরের মূল্য দেওয়া থাকে, তাহলে 2, 3 আমার তো করতে কোনো সমস্যা হচ্ছে না। না, এটাই। এখন আমি কি করব, আমি এই 2টা ওয়ার্কিং একটু ভালো করে মুখস্থ করবো, কারণ আমরা যখন এই 2 এবং 3 করবো তখন সূত্র এটা মনে রাখতে হবে, মানটা আমি অঙ্ক থেকে নিব। এরপরে আমাদের জার্নাল, তো জার্নাল আমি অঙ্ক করার সময় ক্লিয়ার করবো। আর তারপরে আছে লেজার, লেজার অঙ্ক করার সময়। তো আমি অঙ্কে চলে যাবো ডিরেক্ট। এইটুক চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন।
দেখা গেল অনেক আগে স্ক্রিনশট দিয়ে রাখছিলেন, মনে নাই, এখন দিয়ে রাখতে পারেন। ভাইয়া দিতেন? মাঝে একটা প্রশ্ন করি, হ্যাঁ হ্যাঁ ভাইয়া দিছি। হচ্ছে ডাবল বলেন। অ্যাকাউন্টের এই রিপ্লেসমেন্ট করলেই তো মানে ডাবল অ্যাকাউন্টের যে দুইটা পার্টের এই রিপ্লেসমেন্টটা করলেই তো মানে মোটামুটি একটা ম্যাথ পাবো, রিপ্লেসমেন্ট তাই তো? রিপ্লেসমেন্ট করলে একটা পার্ট হবে, তো একটা পার্ট হবে, আমি বলেছিলাম এই একটা পার্ট থেকে অঙ্ক শুরু। এটা নিয়ে না আমার ক্লাস নষ্ট হয়ে যাচ্ছে, তুমি তোমারটা দেখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে খেয়াল করেন, 3 নাম্বারটা তাহলে স্ক্রিনশট দিয়েছেন সবাই? জি ভাইয়া দিছি। আপনি ওকে, অঙ্কে যান। সামনে অঙ্কে যাই সবাই। জাস্ট আমি সিম্পল অঙ্ক দিয়ে আমি অঙ্কটা বোঝানোর চেষ্টা করতেছি। আমি এই যে অঙ্কটা 5 নাম্বার অঙ্কের সামনে আছে, এই অঙ্কটা সবাইকে আগে বুঝাবো। অঙ্কটা কি আছে? An old railway station had to be replaced by a new one. একটা পুরাতন রেলওয়ে স্টেশন নতুনের দ্বারা রিপ্লেস করা হবে। The new station would cost ভাইয়া কেউ কি হ্যাঁ, শুনতে পাচ্ছে কিছু? আচ্ছা আপনারা একটু খেয়াল করেন, মাঝে মাঝে মিউট তো হয়, মিউট থাকলে আপনি কিভাবে শুনবেন? না ভাই হঠাৎ যখন করে অফ শুনতে হয়ে পাবেন গেছে না তো। যখন শুনতে পাবেন না তখন দেখবেন ভাইয়া মিউট আছে না নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক তো আছে যেটা ভাইয়া। বলছিলাম, তো আমার এখানে বলছে যে একটা ওল্ড রেলওয়ে স্টেশন হ্যাড টু বি রিপ্লেসড বাই এ নিউ ওয়ান, একটা পুরাতন রেলওয়ে স্টেশন নতুনের দ্বারা রিপ্লেস করা হবে। দ্য নিউ স্টেশন উড কস্ট টাকা 80 লক্ষ টাকা, নতুন স্টেশনের ব্যয় হবে 80 লক্ষ টাকা। হোয়ার যেখানে দ্য ওল্ড ওয়ান হ্যাড কস্ট অনলি 20 লাখ টাকা, যেখানে পুরাতনটার ব্যয় ছিল 20 লাখ টাকা। আমি একটু কথা বলি, দেখেন আমাদের 5টা তথ্য লাগবে এই অঙ্কটা করতে গেলে। আমি সেই 5টা তথ্য একটু খুঁজে বের করবো। রিকোয়ারমেন্টের দিকে দেখেন, লাল কালি করে দেওয়া যেটা, পাঁচ দ্য নেসেসারি জার্নাল এন্ট্রিজ উইথ অল ইউর ওয়ার্কিং। আমার রিকোয়ারমেন্টের জার্নাল চাইছে, লেজার চাই নাই। তো জার্নাল চাইলে আমরা এই উপরের 3টা তো ওয়ার্কিং করে নিব না, 1 2 3। হুম তাহলে প্রথমটার জন্য কি বলেছিলাম যে 2 এবং 3 সবসময় করাই লাগবে, কিন্তু প্রথমটার মান আছে কিনা তার উপর নির্ভর করবে ওয়ার্কিংটা করবো কি করবো না। হুম তো আমি অঙ্ক পড়ার সময় এই নিচে দেখেন আমি কয়টা কথা লিখছি, 5টা তথ্য। এই 5টা তথ্য আমরা খুঁজে বের করব। কি কি তথ্য? ওই উপরের সূত্র দিকে তাকালে আমরা বুঝতাম। তারপরে এখানে একটু দেখি যে এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট, এইটা আমার লাগবে হুম অঙ্ক করতে গেলে। কি লাগবে? আর হুম একটা অ্যাকচুয়াল কস্ট অফ নিউ অ্যাসেট লাগবে। আর একটা কি লাগবে? অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড অ্যাসেট লাগবে। আর একটা কি লাগবে? ইউজ অফ ইউজ অফ ম্যাটেরিয়াল, মানে আমার যে পুরাতন যে সম্পদটা ছিল, সেই পুরাতন অ্যাসেটটা আমি মনে করেন বিক্রি করে দিব বা ভেঙে ফেলবো। মনে করেন একটা যদি স্টেশন হয়, তা এটা তো বিক্রি করে দেওয়ার কিছু না, এটা আগে উঠাইতে হবে। রেলওয়ে স্টেশন আগে কি উঠাইতে হবে, উঠায় তারপরে দেখবো যে ওখান থেকে কোনো লোহা টোহা বিক্রি করা যায় কিনা, তাই না? তাহলে আর কি করা যায়, লোহা নতুন স্টেশনে ব্যবহার করা যায়। আমি যদি বাড়ির কথা বলি, মনে করেন পুরাতন একটা বাড়ি ভেঙে ফেললাম, তো ওখান থেকে কিছু ইট এবং রড আমি কি নতুন বাড়িতে ব্যবহার করতে পারবো না? হ্যাঁ তা এটাকে বলে ইউজ অফ ম্যাটেরিয়াল। আর আমি বাকি যেগুলো থাকে সেগুলো কিন্তু একবারে বিক্রি করে দিই, এই বিক্রি করাটাকে বলে সেল অফ ম্যাটেরিয়াল। তাহলে এই 5টা তথ্য আমার অঙ্ক থেকে খুঁজে বের করতে হবে। আমি অঙ্ক পড়বো, পড়ে পড়ে এই 5টা তথ্য খুঁজে বের করবো। যদিও এখানে আগে কয়েক সময় দেখাইছিলাম এই জন্য লেখা আছে। তো প্রথমে এখানে যেটা বলছিলাম যে 2টা টাকা অলরেডি পেয়ে গেছে, একটা হচ্ছে 80 লক্ষ টাকা। কয় টাকা? 80 80 লাখ। লক্ষ। আর একটা হচ্ছে 20 লাখ। আমি 2টা টাকা পাইছি না? হুম এখন এই দুটো কোনটা কিসের টাকা, আমরা এই জায়গাটা একটু খেয়াল করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে বলেছিল যে নিউ স্টেশন উড কস্ট 80 লাখ টাকা, নতুনটার ব্যয় হবে 80 লক্ষ টাকা। হোয়ার আজ ওল্ড ওয়ান হ্যাড কস্ট অনলি 20 লাখ, যেখানে পুরাতনটার কস্ট ছিল 20 লাখ টাকা।
আচ্ছা বলেন, আমি যে নিচে 5টা তথ্য লিখছি এখানে পুরাতন সংক্রান্ত কয়টা কথা বলা আছে? পুরাতন সংক্রান্ত কথা কয়টা? একটাই, অ্যাকচুয়াল একটাই কস্ট আছে। অফ ওল্ড অ্যাসেট। এই হুম। ছাড়া কি পুরাতনের আর কোনো কথা বলা আছে? না। 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 তাহলে এখানে বলেন তো, হোয়ার এজ দ্য ওল্ড ওয়ান হ্যাড কস্ট অনলি 20 লাখ, মানে কি এটাই সেই অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড স্টেশন না? হুম। হ্যাঁ। তাহলে এই মানটা আমি পেয়ে গেলাম, অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড স্টেশন বা স্টেশন বলেন বা অ্যাসেট বলেন, যেটাই বলেন। এইবার আমি আর একটু সামনে আগাই, আমি এখন 80 লক্ষ টাকাকে কোন জায়গায় বসাবো এটা এখনো বুঝাতে পারি না। আমার এখানে নতুনের কস্ট বলেছে, নিউ স্টেশনের কস্ট। এখন নিউ স্টেশনের কস্ট কয়টা? একটাই। একটাই। দুইটা না? দুইটা। একটা এস্টিমেটেড কস্ট আর একটা অ্যাকচুয়াল কস্ট, দুইটা না নতুনের টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দুইটা। তাহলে 80 লক্ষ টাকা কোনটার টাকা, এস্টিমেটেড টাকা না অ্যাকচুয়ালের টাকা? এস্টিমেটেড টাকা। আচ্ছা, আপনারা অনেকেই বলছেন এস্টিমেট, অনেকেই বলবেন অ্যাকচুয়াল, কিন্তু এক বিষয়টা কি এটাকে বুঝতে হবে। আমরা এখানে কারা ক্লাস করতেছি বলেন তো? এখানে যারা আছি কারা ক্লাস করতেছি? সবাই স্টুডেন্ট। না, সবাই অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট এবং অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ক্লাস করতেছি। হুম। তাহলে এখানে কেন আমি একজন ম্যানেজমেন্টে যে পড়ে তাকে আমি কেন ইনভাইট করতেছি না? কারণ তার কারণ এখানে সাবজেক্টটা নাই তার জন্য। রাইট, কারণ এই সাবজেক্টটা তার জন্য না, এটা একদমই ভিন্ন একটা সাবজেক্ট, তাই তো তার কাছে। হুম। তো হুম। এখানে যদি আমি অন্য কাউকে নিয়ে আসতাম সে কিন্তু বুঝতো না। তার মানে আমি যেটা করব, যেটা তুলনা করব সেটা সমজাতীয়ের মধ্যে। যেমন আর একটা উদাহরণ দিতে পারি, মনে করেন আমি অনুপকে বললাম যে একটা কিসের অঙ্ক বলা যায়, ইনভেস্টমেন্টের একটা তোমাদের ফেয়ার ভ্যালু মেজারমেন্ট আছে না হুম। চ্যাপ্টার, কমন কমন হুম। স্টক ভ্যালুয়েশন যাকে বলি আমরা। তাহলে হুম। ইনভেস্টমেন্টের কমন স্টক ভ্যালুয়েশনে একটা অঙ্ক করতে দিলাম 10 মার্কের। আর মনে করো যে কাকে, রাবেয়াকে বললাম যে তুমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর গুডউইলের একটা অঙ্ক করে দাও। এখন তোমাদের দুইজনেরই সময় হচ্ছে আধা ঘন্টা, কে আগে নির্ভুল ভাবে করে দিতে পারে। আচ্ছা, এটা কোনো প্রতিযোগিতা হলো বলেন তো? না ম্যাম। না, কারণ তো কারণ দুটোটাই তো আছে, দুটো চ্যাপ্টারই কারণ তো আমরা পারি। না না না, বিষয় এটা আছে, বুঝবো আমরা কি? সবাই জানি কে জিতবে। আমরা সবাই জানি কে জিতবে, কে জিতবে বলেন তো? অনুপ। কেন জিতবে। জিতবে বলেন? ও কি পুরুষ কারণ মানুষেরাই না, জিতবে? ছোট কারণ অঙ্ক। গুডউইল অনেক বড়, বড়। Right, right. কারণ গুডউইলের অঙ্কটা করতে অনেক সময় লাগে, কিন্তু আমার কমন স্টক ভ্যালুয়েশন অঙ্কটা করতে তার অর্ধেক সময়ও লাগে না। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে অনুপ জিতে যাবে। তাহলে এইটা কোনো কি হবে না, প্রতিযোগিতা হবে না। ওই বাবা ব্যাগে তুলে দিছে, নান্না বাসায় যে দিদি বাচ্চা। তাহলে এখানে কোনো প্রতিযোগিতা হবে না। প্রতিযোগিতা কোথায় হবে? প্রতিযোগিতা হবে আমি যদি দুজনকেই বলতাম অ্যাকাউন্টিং থিওরির গুডউইলের অঙ্কটা করে দাও, ঠিক আছে, কে কত আগে করতে পারে, এইটা হতো প্রতিযোগিতা। তাহলে হুম। এই জায়গাটায় আমাকে বলছে কি, নিউ স্টেশন উড কস্ট 80 লক্ষ টাকা, যেখানে নতুনটার ব্যয়, মানে নতুন স্টেশনের ব্যয় হবে 80 লক্ষ টাকা, whereas old one had cost only 20 লাখ। বলতেছে কি যে নতুনের ব্যয় হবে 80 লাখ, যেখানে পুরাতনটার ব্যয় ছিল 20 লাখ। তাহলে আমি পুরাতনের যদি অ্যাকচুয়াল ধরি, তাহলে ওই 80 লাখ টাকা নতুনেরও অ্যাকচুয়াল হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? জি। ম্যাম, রাইট। আমার যদি এইটা নতুনের এস্টিমেটেড হতো তাহলে এটা পুরাতনের এস্টিমেটেড করতে পারতাম। তো পুরাতনের তো এস্টিমেটেড হয় না, তাই না? তো হুম। এখন তোমাদের মধ্যে একটা কনফিউশন আছে, সেটা কি, এখানে উড বলা আছে, তোমরা মনে করছো উড বলা আছে মানে এটা ফিউচারের কথা বলছে, এই জন্য এটা কি হবে, এটা এস্টিমেটেড হবে। কিন্তু অ্যাকচুয়ালি এই উডটা ফিউচারের জন্য, এস্টিমেটেড এর জন্য বলা নাই। যদি এখানে উডের পাশে, আচ্ছা মেবি মানে কি, মেবি মনে হয়। এই তো। মনে হয় মানে হতে তো। পারে, সম্ভাবনা, তাই না? তা হুম। মেয়ের ভি2 ফর্ম হচ্ছে মাইট, তা মে বিও যা মাইট বিও তাই, তাই না? হুম। হুম। তো মাইট বিও যা উড বিও তাই না? উড বি হয়তো, হুম। তাহলে সম্ভবত।
রাইট, যদি এখানে উড এর পরে একটা বি থাকতো তাহলে এটা সম্ভাবনা বোঝাতো, তার মানে তখন এটা এস্টিমেটেড কস্ট ধরতাম আমরা। ক্লিয়ার? কিন্তু এখানে উড আছে, তার মানে ওটা হবে, এই 80 লক্ষ টাকা নতুনের ব্যয় হবে। ঠিক আছে, তার মানে আমি দুই দিক থেকে প্রমাণ করলাম, যে মিনিং করে বুঝালাম আর একবার তুলনা করে বুঝালাম। তাহলে 80 লক্ষ টাকা নতুনের অ্যাকচুয়াল নাকি নতুনের এস্টিমেটেড, এটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করেছি, আশা করি সবাই বুঝছেন নাকি? তারপরে এখানে আরেকটু কথা বলা আছে, এই যে আরেকটু কথা হয়, এই আরেকটু কথাটা আমি পরে বুঝাবো। ঠিক আছে, এই কথাটুকু আমি পরে বুঝাবো। নেক্সট চলে যাই এইখান থেকে। ওল্ড ম্যাটেরিয়াল ওর্থ 3,85,000 ওয়ার ইউজড ইন নিউ স্টেশন। নতুন স্টেশনে পুরাতন ম্যাটেরিয়াল 3,85,000 টাকা ব্যবহার করা হয়েছে, তার মানে এটা হচ্ছে ইউজ অফ ম্যাটেরিয়াল। দেখেন ইউজ অফ ম্যাটেরিয়াল 3,85,000 টাকা। তারপরে আরেকটা আছে কি, and sell proceeds of the, আচ্ছা নাদিয়া নওশিন আপনি একটু মিউট করেন, শব্দ হচ্ছে। আচ্ছা, সেল প্রসিডস অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার টাকা 1,10,000, এবং কি বলছে, ম্যাটেরিয়াল বিক্রি করেছে কত টাকায়, 1,10,000 টাকায়। তার মানে এটা সেল অফ ম্যাটেরিয়াল, এটা কি? সেল অফ ম্যাটেরিয়াল। রাইট। এখন আমার এই ম্যাটেরিয়াল গুলো পেয়েছি কোন জায়গায়, বলছে দিস ম্যাটেরিয়াল ওয়ার অবটেইন বাই দা ওল্ড স্টেশন, পুরাতন স্টেশন যখন নষ্ট করা হয়েছে সেখান থেকে। ঠিক আছে, Okay. এখন আমি কটা এন্ট্রি পাইলাম, 4টার মান পেলাম। কটার মান পাইলাম? চারটা। আমি উপরে এস্টিমেটেড কস্টের কোনো টাকা পাই নাই। দেখেন না। এইটা পাই নাই, আর এটা বের করার জন্য আমি কোনো সূত্রও লিখে দেই নাই। কিন্তু এটা যদি দেওয়া থাকতো তাহলে আর কোনো কিছু দরকার ছিল না, আমি এখনই অঙ্ক শুরু করতাম। কিন্তু যেহেতু এটা দেই নাই অঙ্কের মধ্যে, তাহলে এটা বের করার জন্য কিছু না কিছু তথ্য দিয়েছে, কারণ এর নির্দিষ্ট কোনো সূত্র নাই। তাহলে সেই তথ্যগুলো কি, এখান থেকে। এই যে পুরাতনটার ব্যয় হয়েছিল 20 লাখ বলেছিল না, কোন কোন খাতে ব্যয় হয়েছিল? ম্যাটেরিয়াল ফর্মিং 3/8 অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার। টোটাল এক্সপেন্ডিচারের 8 ভাগের 3 ভাগ। কয় ভাগ? 8 ভাগের 3 ভাগ। ম্যাটেরিয়াল বাবদ ব্যয় হয়েছিল। এন্ড লেবার কস্ট ফর দ্য রেস্ট, এবং বাকি খরচটু কিসের জন্য হয়েছিল? লেবারের জন্য। তাহলে আমার টোটাল ভাগ বলছে 8টা, 8টার মধ্যে 3 ভাগ হচ্ছে ম্যাটেরিয়াল, আর বাকি 5 ভাগ টাকা লেবার। তার জন্য লেবারের জন্য। দেখেন আমি নিচে লিখছি যে ম্যাটেরিয়াল হচ্ছে 8/3 ভাগ, আর লেবার হচ্ছে তাহলে 8/5 ভাগ। তাহলে ম্যাটেরিয়াল আর লেবারের রেশিও কত হয়? 3:5 হয় না? রাইট, তাহলে এই হলো আমাদের রেশিও 3:5। মানে এই 3 ভাগ আর 5 ভাগ মোট 8 ভাগ মিলে হচ্ছে 20 লাখ টাকা। এখন আরো একটু সামনে আছে, আমি অঙ্ক যাবো যখন তখন পড়বো, হলুদ কালার করাটা পরে পড়াচ্ছি। তাহলে আমরা কি এইটুক নিশ্চিত যে আমার প্রথম ওয়ার্কিংটা করতে হবে? হ্যাঁ, করতে হবে। তাহলে প্রথমে ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন। আমি এস্টিমেটেড কস্ট করব। তাহলে এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন যদি করি, কিভাবে করব? প্রথমে লিখবো অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড স্টেশন। প্রথমে কি লিখবো? অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড স্টেশন। বলেন, অ্যাকচুয়াল কস্ট অফ ওল্ড স্টেশন কত টাকা ছিল? 20 লাখ টাকা না? 20 লাখ। হ্যাঁ, দেখেন আমি টোটালে লিখছি 20 লাখ টাকা। টোটালে কত লিখছি? 20 লাখ। 20 লাখ। এই 20 লাখ টাকা আমার কয় ভাগে ভাগ হবে বলছিল? 2 ভাগে, ম্যাটেরিয়াল আর লেবার 2 ভাগে, তাই তো? জি। তাহলে ম্যাটেরিয়াল আর লেবার নামে, আমি লেবার মানে তো ওয়েজেস, তাই না? হ্যাঁ। তাহলে আমি ম্যাটেরিয়াল আর ওয়েজেস নামে আলাদা করে পোরশন করব। এখানে পোরশন করে দেখেন ওই 20 লাখ টাকাকে 3:5 দ্বারা ভাগ করে দিলাম। ভাগ করলে হয় 7.5 লাখ আর 12.5 লাখ। এই ভাগটা কি সবাই করতে পারেন? জি, পারি। মানে 20 লাখ টাকাকে আমি প্রথমে রেশিওর যোগফল মানে 8 দ্বারা ভাগ করবো, 3 দ্বারা গুণ করলে ম্যাটেরিয়ালের টাকা, 5 দ্বারা গুণ করলে ওয়েজের টাকা। জি। ওকে, নেক্সট আসি। এই যে টাকাটা, এটা ছিল পুরাতনের, আর আমরা বের করছি কি নতুনের এস্টিমেটেড কত। তো নতুনের এস্টিমেটেড কত, এটা করতে গেলে আমাকে এখানে করতে হবে অ্যাড ইনক্রিজ। কি করতে হবে? অ্যাড ইনক্রিজ।
অ্যাড ইনক্রিজ মানে পুরাতন যে ব্যয়টা ছিল সেই ব্যয় এখন আরো কয় টাকা বৃদ্ধি পাচ্ছে। আমি একটা উদাহরণ দিই, মনে করেন এখান থেকে যদি আমি 2010 সালের কথা বলি, 2010 সালে মনে করেন 1 কেজি কিসের দাম, তেলের দাম ছিল মনে করেন 100 টাকা। ক টাকা ছিল? 100 টাকা, তাহলে এখন সেই তেলের দাম কত 1 কেজি? 200। 200 টাকা। তাহলে এই যে 100 টাকা ছিল আমার, বেড়েছে আরো 100 টাকা, তাহলে হলো কত? 200। হুম, তাহলে আমি যদি এইখানে লিখি, এই যে ম্যাটেরিয়াল কত ছিল এখানে? 7.5 লাখ। কত ছিল? 7.5 লাখ। এর এর সঙ্গে ঠিক কত টাকা ইনক্রিজ হয়েছে ওইটা যোগ করবো। কি যোগ করব? ইনক্রিজ হয়েছে সেটা যোগ কত করব। টাকা ইনক্রিজ হয়েছে সেটা যোগ করবো। যোগ করলে আমার বর্তমানে দাম কত সেটা পেয়ে যাবো। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই কাজটা আমরা একটু পড়ে আসি যে আমরা কত টাকা কিভাবে যোগ বিয়োগ করবো। এই দেখেন হলুদ কালি করা, প্রাইস অফ ম্যাটেরিয়াল হ্যাভ ডাবল। বলেন প্রাইস অফ ম্যাটেরিয়াল কি হয়েছে? ডাবল হয়েছে। তাহলে ম্যাটেরিয়াল আগে যে মূল্য ছিল এখন তার ডাবল হয়েছে, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত? তাহলে এই যে যেটা বললাম, মূল্যটা ছিল ওই মূল্যেরই হচ্ছে যে বৃদ্ধি পাইছে। তাহলে আমার ম্যাটেরিয়াল ছিল 7.5 লাখ টাকা, তাহলে বৃদ্ধি পেলে কত? আরো 7.5 লাখ। বৃদ্ধি পাইছে আরো 7.5 লাখ। হ্যাঁ, তাহলে বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে 15 লাখ। পরে কত হয়েছে? 15 লাখ। আপনার কি সবাই বুঝছেন এই কথাটা? জি ভাই, ম্যাটেরিয়াল তো ডাবল, এটা বুঝছি। Right. হ্যাঁ বলেন। আরো একবার একটু বলেন। ম্যাটেরিয়ালের মূল্য যা আগে ছিল এখন সেটা ডাবল হয়েছে। আগে যদি তেলের কেজি 100 টাকা ছিল এখন সেটা 200 টাকা হয়েছে, ডাবল হয়েছে। তাহলে এই ডাবলটা কোথায় বসাবো? এই উপরে বসালাম যা ছিল সেটা, আর ডাবলটা হবে এই নিচে হবে ডাবল বর্তমান মূল্য, এটা হচ্ছে বর্তমান মূল্য, ঠিক আছে? তাহলে বৃদ্ধি পেলো কত? সে বৃদ্ধির টাকাটা মাঝখানে বসাবো, ইনক্রিজের 16। ঠিক আছে? জি ভাই, এটা বুঝতে পারছি। ওকে, এবার ওয়েজেস যাব। ওয়েজেস কি বলতেছে? ওয়েজে বলতেছে যে ওয়েজেস রেট হ্যাভ গন আপ। ওয়েজেস রেট বৃদ্ধি পেয়েছে। গন আপ মানে কি? বৃদ্ধি বৃদ্ধি পাওয়া। পাওয়া। বাই মানে দ্বারা। কতটুক বৃদ্ধি পেয়েছে? 1.5 টাইমস। 1.5 টাইম মানে 1.5 গুণ। কয় গুণ? 1.5 গুণ। তাহলে লেবারের মূল্য বা ওয়েজেস এর মূল্য আগে যা ছিল এখন 1.5 গুণ বৃদ্ধি পেয়েছে। মুখে মুখে আপনারা বলেন। মনে করেন আগে একটা লেবার পাওয়া যেত 200 টাকায়, কয় টাকা পাওয়া যেত? 200 টাকায়। আচ্ছা ছোট করে বলি, ফিগারটা ছোট করি, মনে করেন 10 টাকা। আগে একটা লেবার তার দ্বিতীয়ত কত? 200 টাকা। কয় টাকা? সরি, 10 টাকা। এবার বলতেছে যে লেবারের মূল্য আগে যা ছিল এখন 1.5 গুণ বৃদ্ধি পাইছে, মানে 1.5 গুণ দ্বারা বৃদ্ধি পাচ্ছে। তো বৃদ্ধি পাচ্ছে কত সেটা কি বলেন? 1.5 5 গুণ টাকা। যদি হয়, 5 টাকা তো মানে 50% বৃদ্ধি পাওয়া, 1.5 গুণ মানে তো 150% বৃদ্ধি পাওয়া। হ্যাঁ হ্যাঁ, তাহলে 10 টাকা হিসেবে 15 টাকা বৃদ্ধি পাচ্ছে। 15 টাকা বৃদ্ধি পাচ্ছে। Right. তার মানে আগে যদি একজন লেবারের মূল্য ছিল 10 টাকা, এখন বৃদ্ধি পাচ্ছে আরো 15 টাকা, তাহলে বৃদ্ধি পাওয়ার পরে হলো কত টাকা? 25 টাকা। 25 টাকা। এই কথাটা কি বুঝছেন সবাই? জি ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমি এই লেবারে সেই কাজটাই করব, যে আগে ছিল 12.5 লাখ টাকা আর এখন বৃদ্ধি পাবে কত? ওই 12.5 লাখের 1.5 গুণ। তাহলে ইনক্রিজের সঙ্গে সঙ্গে 1.5 গুণ করলে হবে 18,75,000। তাহলে আগে ছিল 12.5 লাখ, বৃদ্ধি পেল 1.5 গুণ মানে 18,75,000, টোটাল হলো 31,25,000। ঠিক আছে? ভাই, এই হাফটা জানি কিভাবে করব জি। ভাইয়া? মানে 12 লাখের 1.5। কিভাবে করবো মানে আপনি আপনি 10 টাকার হিসাব 1.5। কিভাবে করলেন? ওইভাবে, হ্যাঁ বুঝতে পারছি। মানে ক্যালকুলেটরের কথা বলতেছি। এটাই যে ক্যালকুলেটরে আপনি 10 টাকার হিসাবটা কিভাবে করছিলেন? 1.5 মানে 1.5। ঠিক আছে 1.5 ভাইয়া, বুঝতে পারছি। হুম। সেম। মানে যখন আমরা বুঝবো না তখন ফিগারটাকে ছোট করে ফেলবো, দেখেন আমি তখন বুঝে যাচ্ছি। ঠিক আছে? সিম্পল। হুম, হুম, হুম। তাহলে এই ইনক্রিজের এই সোজাসুজি
আমার বৃদ্ধি পাচ্ছে দুইটা জিনিস, ম্যাটেরিয়াল আর ওয়েজেস। তাহলে দুটো মিলে মোট কয় টাকা বৃদ্ধি পাচ্ছে? 26,25,000। 26,000। দুটো মিলে, রাইট? তাহলে 26,25,000 বৃদ্ধি পাওয়ার পরে বর্তমানে হলো কত? 46,25,000। কত হলো? 46,25,000। তাহলে এটাই হলো আমার সেই এস্টিমেটেড কস্ট। এটাই কি Estimated cost. আমার কিন্তু বোঝানোর বিষয় এটাই ছিল, আর কিছু বোঝানোর বিষয় নাই। সবগুলো দেখেন ইজি। কিরকম ইজি? আমি এখানে 2 নাম্বার ওয়ার্কিং এবং 3 নাম্বার ওয়ার্কিং কিভাবে করবো সূত্র লিখে দিয়েছি না? জাস্ট আমি ওইটাই ওই সূত্রটাই লিখবো, ওখানে মানটা আমি অঙ্ক থেকে বসাবো। ঠিক আছে? তাহলে 2 নম্বরের সূত্র দেখেন, এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট। আমি একটু আগে বের করলাম 46,25,000। আর লেস করবো ইউজ অফ মেটেরিয়াল আর সেল অফ মেটেরিয়াল। ইউজ অফ মেটেরিয়াল পাইছিলাম 3,85,000 আর সেল অফ মেটেরিয়াল 1,10,000। ইউজ অফ মেটেরিয়াল 80 লাখ কেন? না সরি ভাইয়া, আমি অ্যাকচুয়ালটা আচ্ছা, তাহলে 2 নম্বরে আমি কি করবো? এস্টিমেটেড কস্ট অফ নিউ অ্যাসেট। অ্যাসেট না লিখে আমি এখানে কি লিখবো বলেন তো? কি লিখবো? অ্যাসেটের নাম লিখবো, অ্যাসেটের নাম হবে না স্টেশন। ঠিক আছে, স্টেশন। রাইট। এবার লেস ইউজ অফ মেটেরিয়াল হচ্ছে 3,85,000, সেল অফ মেটেরিয়াল 1,10,000, মোট 4,95,000। তাহলে 4,95,000 টাকা যদি আমি 95,000 টাকা যদি বিয়োগ করি, থাকে কত? 41,30,000। 41,30,000। রাইট, আমি পেয়ে গেলাম 2 নাম্বার ওয়ার্কিং এর টাকা। 3 নাম্বার ওয়ার্কিং ছিল ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ। সূত্র ছিল কি? অ্যাকচুয়াল কস্ট অফ নিউ স্টেশন ছিল। কি ছিল? অ্যাকচুয়াল কস্ট অফ নিউ স্টেশন। তাহলে এই স্টেশনের টাকাটা হচ্ছে 80 লাখ টাকা, আর লেস এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন। তাহলে এস্টিমেটেড কস্টের টাকাটা কত? 46,25,000। রাইট, তাহলে এটা বিয়ে করলে হবে কত? 33,75,000। বলেন বিষয়টা কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তারপরে সামনে আগাই। ওকে, তাহলে আমার 3টা রিকোয়ারমেন্ট হয়ে গেছে, মানে ওয়ার্কিং হয়ে গেছে। এবার কি করতে বলছিল? জার্নাল করতে বলছিল না? দেখেন তো দেখা যায় কিনা জার্নালের ছক এরকম কিনা? ডেট, এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরকম না জার্নালের ছক? জি ভাইয়া। তা এরকম যদি হয়, এই ছকে আমি জার্নাল লিখবো। মনে রাখবেন জার্নাল হবে 4টা। কটা জার্নাল হবে? 4টা। একদম 4টা যাবে না। প্রথম যাবে না এটা কি মুখস্থ ভাইয়া? মুখস্থ। মুখস্থ কিন্তু বুঝে মুখস্থ, না বুঝে মুখস্থ না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মানে 4টার বেশি হবে না এই কথাটা মুখস্থ করতে। 4টার বেশি হবে না, 4টার কম হবে না। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম জাবেদাটা দেখেন, আমি রেকর্ড কি লিখছি? টু রেকর্ড দিয়ে বুঝতে হবে। টু রেকর্ড কনস্ট্রাক্ট এ নিউ স্টেশন। আমরা নতুন স্টেশন নির্মাণ করতেছি, তার জাবেদা। তাহলে আপনি সিম্পল বলেন, আপনি নতুন স্টেশন নির্মাণ করতেছেন, আপনি যদি একটা নতুন বিল্ডিং নির্মাণ করেন, বা মনে করেন যদি একটা আসবাবপত্র কিনে নিয়ে আসেন নতুন, তাহলে জাবেদা কি হয় বলেন? তাহলে হচ্ছে এই জিনিস asset cash credit। হ্যাঁ, অনেকেই বলছেন কিছুই বোঝা যায়নি, একজন বলেন। ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। ফার্নিচার ডেবিট, ক্যাশ ক্রেডিট। যদি বিল্ডিং হয় বিল্ডিং ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটাই তো? জি। যদি নিউ স্টেশন হয় তাহলে নিউ স্টেশন ডেবিট, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে জাবেদা? তাহলে দেখেন আমি তাই লিখছি যে নিউ স্টেশন ডেবিট আর ক্যাশ ক্রেডিট লিখছি। দেখেন তো দুটো নাম। এখন নিউ স্টেশনে কত টাকা বসবে আর ক্যাশে কত টাকা বসবে মনে রাখবেন। আমার নতুনের টোটাল যে টাকাটা সেটাই হচ্ছে ক্যাশের টাকা, মানে এত টাকা আমার মোট ব্যয় হবে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ নিউ স্টেশন। আমি লিখে দিয়েছি অ্যাকচুয়াল কস্ট অফ নিউ স্টেশন টাকা বসবে। ব্র্যাকেটে যে কথা লিখছি এটা অঙ্কে লেখা যাবে না, কিন্তু এখন বোঝানোর সাথে লেখা হচ্ছে। তাহলে ক্যাশে কোন টাকাটা বসবে? আমি যেহেতু নতুন সম্পদ তৈরি করে নির্মাণ করছি, তার নতুন সম্পদের যা খরচ তাই বসাবো, 80 লাখ টাকা। ঠিক আছে, কিন্তু আমার এই খরচটা 2 ভাগে ভাগ করে করা লাগছে। কেমন? প্রথমবার আমি অনুমান করছিলাম যে নতুন স্টেশন নির্মাণ করতে কত টাকা ব্যয় হবে, এটাকে বলতাম এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন। ঠিক আছে, তাহলে আমি অনুমান কত টাকা করছিলাম যে আমার এত টাকা ব্যয় হতে পারে বলেন তো? অনুমান করছিলাম তো হচ্ছে হ্যাঁ, ওর কি মনে করে আসছি তো আমরা, ওর কি মনে করে আসছি না?
হ্যাঁ তো এত সময় লাগবে বলেন, কত করছিলাম? ভাইয়া ওইখানে তো মানে দেওয়া ছিল যে 80 লাখ টাকা আমরা মানে আমি এতক্ষণ কাদেরকে কি বুঝালাম? ব্যাস 46 লাখ অনুমান 25,000। করাটাকে 80 লাখ টাকা কিভাবে বলতেছেন আপনি? 46 অনুমান করাটা 80 লাখ কিভাবে? তো অনুমান মানে আপনি এস্টিমেট ওয়ার্কিং করলেন, তো করতে এস্টিমেট কস্টের টাকাটা কি দেওয়া ছিল? এস্টিমেট কস্টের টাকাটা কি দেওয়া ছিল? না 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 না, ওই যে ভাইয়া 41,30,000 যেটা বের করছিলাম ওইটা। 41,30,000। 46,000। আপনি তো দেখে বলেন না, 1 নম্বর ওয়ার্কিং এর টাকাটা আমি এতক্ষণ ধরে গেজায় এই একটা ও জিনিসই বুঝালাম। ভাইয়া 46,25,000। আমার খাতায় সবই বের, আমি বলছি কিন্তু যে আমার এই 1 2 3 এই 3টা করা থাকলে আমি নিচে কোনো সমস্যায় পড়বো না আমি, ঠিক আছে? তো নিচে জি জি আমি তো উপরে করে নিচ্ছি, তো সেটার দিকে ফোকাস রাখতে হবে যে আমি কি করতেছি। তাহলে আচ্ছা এখানে আমি এস্টিমেটেড কস্টের টাকা বের করে নিচ্ছি 46,25,000। তাহলে আমি এটা প্রথমে অনুমান করছিলাম যে আমার 46,25,000 টাকা ব্যয় হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে আমার ব্যয় হয়েছে 80 লাখ টাকা। প্রকৃতপক্ষে কত টাকা ব্যয় হয়েছে? 80 লাখ। তাহলে বলেন ভাই, অনুমান করার 80 পরেও লাখ। বেশি লাগছে কত? অনুমান করার পরেও কত টাকা বেশি লাগছে? ওটা দিয়ে ওটা বিয়োগ করলে যে টাকাটা আসবে সেটা। তা সেটা কি আমরা বিয়োগ করেছি না করি নাই? বলেন। বিয়োগ তো করি না, করছি। আপনারা হ্যাঁ অঙ্ক করছি, জি দেখতেছেন ভাইয়া না, আপনারা করছি। কি অঙ্ক দেখতেছেন না, ঠিক আছে? কেউ জি অঙ্ক ভাইয়া দেখতেছেন না, করছি। এটা হচ্ছে সমস্যা, দেখলে সবাই response করতেন। এখানে 3 নম্বর ওয়ার্কিং এর নাম ছিল যে ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। এটা সূত্র কি? অ্যাকচুয়াল কস্ট অফ নিউ স্টেশন থেকে এস্টিমেটেড কস্ট অফ নিউ স্টেশন, সর্বশেষে ওয়ার্কিংটা করালাম। তাহলে অ্যাকচুয়াল কস্ট ছিল প্রকৃত খরচ, আর এস্টিমেট ছিল অনুমানকৃত খরচ। তাহলে আমার বেশি লাগছে কত? 33,75,000। এটা আমি নির্ণয় করে গেছি না? হুম কেন নির্মাণ করছি? কারণ এটাকে এই যে অনুমান, আমার যে 80 লক্ষ টাকা ব্যয় হয়েছে এই টাকাটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে আমার অনুমানকৃত টাকা, আর একটা ভাগের টাকা আছে অনুমান করার পরেও কত বেশি লাগছে। তাহলে এই যে জার্নালটা, এই জার্নালটাই সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে কি নিউ স্টেশন ডেবিট লিখবো, কিন্তু যত টাকা বেশি লাগছে সেটা লিখবো। যত টাকা বেশি লাগছে যত সেটা টাকা বেশি লাগছে সেটা লিখো। তাহলে কত টাকা বেশি বেশি লাগছে লাগছে ধারণা করার পরে? 33,75,000 টাকা। এটার নাম দেখেন অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। এটার নাম কি? অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। অ্যামাউন্ট তাহলে ক্যাপিটাল। আমার নিউ স্টেশন ডেবিট করেছি 33,75,000 আর ক্যাশ ক্রেডিট করছে 80 লক্ষ টাকা। তাহলে এখনো তো আমার ডেবিটের টাকার সঙ্গে ক্রেডিটের সঙ্গে টাকার মিল হয়নি। তাহলে ডেবিটে না কম আছে, তাহলে কত টাকা কম আছে? ওই যে টাকাটা বললাম যে আমি অনুমান করেছিলাম যে টাকাটা, আর বেশি লাগছে কত টাকা, এটা দুটো ভাগে ভাগ করা আছে। এই জন্য এই হুম, টাকা, এই ডেবিটের টাকাটা আমি দুটো ভাগে ভাগ করেই দিব। একটা আছে অনুমানকৃত টাকা, আর একটা নতুন টাকা, মানে যেটা বেশি লাগছে। তাই হুম, নিউ স্টেশনে যাবে নতুন টাকাটা, আর রিপ্লেসমেন্ট নাম দিয়ে যাবে অনুমানকৃত টাকাটা। কারণ আমরা অনুমানটা কেন করেছিলাম? যে আমি রিপ্লেসমেন্ট করতে চাই, তাহলে আমার কত টাকা ব্যয় হতে পারে এটা আগেই অনুমান করে নেব, না হলে আমি সেই কাজে হাত দিতে পারি না। তাহলে প্রথম যাবে, তাহলে আচ্ছা কি বললাম? নতুন সম্পদ নির্মাণের জন্য নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে নিউ স্টেশন আর রিপ্লেসমেন্টে কিসের টাকা বসবে? একটা আছে এস্টিমেটেড টাকা আর একটা ক্যাপিটালাইজড টাকা, আর ক্যাশে বসবে অ্যাকচুয়াল টাকা। সবই নিউ স্টেশনে, ঠিক আছে? ঠিক আছে। এটা ছিল 1 নম্বর জায়গা। 2 3 4 একদম ইজি। 2 নাম্বার দেখেন, আমি কারণটা দেখাই। টু রেকর্ড ইউজ অফ ম্যাটেরিয়াল, আমি ম্যাটেরিয়াল ব্যবহার করছিলাম না 3,85,000, হুম তার যাবে না। হ্যাঁ, তাহলে ম্যাটেরিয়াল যে ব্যবহার করছি, কোথায় ব্যবহার করছি? নতুন স্টেশনে। নতুন হুম নিউ স্টেশন ডেবিট, রিপ্লেসমেন্ট ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা আর কিছু কিছু ম্যাটেরিয়াল বিক্রি করছিলাম, তা বিক্রি করলে কি টাকা পাবো না আমি? জি হুম পাবো। ক্যাশ ডেবিট আর আর 3 নাম্বার গেল। 4-এর যাবে দেওয়া আছে, দেখেন রিপ্লেসমেন্ট এক জায়গায় ডেবিট ছিল আর 2বার ছিল ক্রেডিট, ছিল না? হুম জি এই 3টা যোগ বিয়োগ করে যে টাকাটা বেরোবে তাকে আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করব। কোথায় ট্রান্সফার করব? ইনকাম সামারি। তাহলে বলেন, এই 3টা যোগ বিয়োগ করলে ডেবিট টাকা থাকে না ক্রেডিট টাকা থাকে?
ডেবিটের টাকা আছে 46 লাখ আর ক্রেডিটের মাত্র দুটো মিলে হচ্ছে 4,95,000, তাই না? হুম। দেখেন এই অঙ্কটা আমি দেখেন 2 নম্বরে করে আসছি, ডেবিটে কয় টাকা থাকে করে আসছি। হুম। তাহলে এই যে টাকাটা